এই সেই ফাঁসি মঞ্চ যেখানে বাংলার বীর সন্তানরা হাসি মুখে ঝুলে পড়েছিল। আমরা চলে এসেছি আলিপুর জেলে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, আলিপুর জেল। তবে এটা এখন আর জেল নেই, হয়ে গেছে আলিপুর জেল মিউজিয়াম। নমস্কার বন্ধুরা, বেবি মম ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গরমের ছুটিতে আমরা আমাদের কচিকাচাদের নিয়ে চলে এসেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। 1906 সালে আদিগঙ্গার পাড়ে ব্রিটিশরা তৈরি করেন এই আলিপুর জেল। ঢুকেই বাঁদিকে এখানে টিকিট কেটে নিতে হবে। প্রবেশ মূল্য 30 টাকা। 3 বছরের ঊর্ধ্বে সকলেরই ফুল টিকিট লাগবে। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য টিকিট লাগবে 100 টাকা। প্রথমেই বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। মেট্রো করে এলে চলে আসবেন যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। সেখানে নেমে খানিকটা গেলেই হাজরা মোড়। সেখান থেকে অটো করেই পৌঁছে যেতে পারবেন এই আলিপুর জেল মিউজিয়ামে। আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে বাসে করে হাজরা মোড়ে এসে ওখান থেকে অটো করেই পৌঁছে যেতে পারবেন এই আলিপুর জেল মিউজিয়ামে। মিউজিয়ামটির ওপরে একটা কফি শপও আছে, চাইলে এখানে কফিও খেতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে। এখানে ম্যাপে দেখিয়ে দেওয়া হয়েছে কোন দিকে কি আছে। চলুন যাওয়া যাক। এখানে আছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। ব্রিটিশরা 1906 সালে আদিগঙ্গার পাড়ে এই জেলটি তৈরির কাজ শুরু করেন এবং শেষ হয় 1913 সালে। একের পর এক স্বাধীনতা সংগ্রামীদের এই জেলেই এনে বন্দি করে রাখা হতো। এই কক্ষগুলোর মধ্যেই একের পর এক তাদেরকে বন্দি করে রাখা হতো মাসের পর মাস। আর ব্রিটিশরা তাদের ওপর করত অকথ্য অত্যাচার। তখন কিন্তু এই কারাগারগুলোতে তালা দেয়া থাকতো না, কেননা অনেকটা দূর অবধি এই লক সিস্টেমটা ছিল। বিধানচন্দ্র রায়। আমাদের 75তম স্বাধীনতা দিবসেই এই জেলকে পরিণত করা হয় আলিপুর জেল মিউজিয়ামে এবং কয়েদিদের সরিয়ে দেওয়া হয় বারুইপুর জেলে। নেতাজি আইন অমান্যের অপরাধে এই জেলে বন্দী হয়েছিলেন এবং প্রথম তিনি যখন এখানে থাকতেন তখন বই পড়তেন, শরীরচর্চা করতেন, এভাবেই দিন অতিবাহিত করতেন। এমনকি তার জন্মদিনের দিনটি পর্যন্তও তিনি এখানেই কাটিয়ে গেছেন। প্রথম তিনি অন্যান্য কয়েদিদের সাথেই থাকতেন, কিন্তু ব্রিটিশদের সাথে কয়েদিদের ঝামেলা লাগায় তিনি প্রতিবাদ করেন এবং লাঠির আঘাতে জ্ঞান হারান। এখানে সব জায়গাতেই একটা করে ডামি রাখা হয়েছে দেখানোর জন্য। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14 ফেব্রুয়ারি 1922 সাল থেকে 9 আগস্ট 1922 সাল পর্যন্ত এই কারাকক্ষেই ছিলেন। প্রতিটা কারাকক্ষের গায়েই এরকম সুন্দর করে লেখা রয়েছে, আপনারা এটা দেখে পড়ে নিতে পারবেন। এখানে এলেই এক অদ্ভুত শিহরণ জাগায়, না এলে আপনারা বুঝতে পারবেন না। তাই একবার এসে এখানে ঘুরে যান এবং সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা মনে করে যান। এবার আমরা চলে এলাম সেই কক্ষে যেখানে ফাঁসির আগে কয়েদিকে রাখা হতো এবং সেই শিক্ষা কি সেটা জানা হতো, এমনকি গীতা পাঠ পর্যন্ত পড়ানো হতো। এই হচ্ছে সেই ফাঁসি মঞ্চ। অনেক বীর সন্তানরা এই ফাঁসিতে ঝুলে পড়েছিলেন হাসি মুখে। অনেকে আবার ইংরেজদের অকথ্য অত্যাচারে মারাও গেছেন। তাদের এই সব বলিদানই এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা। সত্যি ভাবতেও অবাক লাগে। একসময় এই ফাঁসি মঞ্চে জোড়া ফাঁসিও পর্যন্ত দেয়া হয়েছিল। 30 মিনিট ধরে এই ফাঁসিতে ঝুলিয়ে রাখা হতো। এখান থেকে ডেড বডি বের করে আনা হতো।
এই ফাঁসি মঞ্চের উল্টো দিকেই ছিল একটি কারাকক্ষ, যেখান থেকে দেখানো হতো কিভাবে ফাঁসি দেওয়া হচ্ছে। এই ফাঁসি দেখানো হতো একটাই কারণে, যাতে তারা দেখে এবং শিক্ষা নেয়, আর যাতে করে ব্রিটিশদের কাছে সব কথা বলে দেয় এবং ব্রিটিশরা যা বলছে সেই কথা অনুযায়ী যাতে তারা চলে। 1908 সালে প্রথম কানাইলাল দত্তকে এই ফাঁসি মঞ্চে ফাঁসি দেওয়া হয়। তারপর দেওয়া হয় 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে। তারপর থেকেই আর এখানে ফাঁসি দেওয়া হয়নি। এখানে কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরিমিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, এই সমস্ত বিপ্লবীদেরই ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসি দেওয়ার পর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই ঘরেই রাখা হতো এবং ইংরেজ ডাক্তাররা দেখতেন যে ফাঁসিতে ঝোলানো ব্যক্তিটি মারা গেছেন কিনা। যদি দেখতো কোনো কারণে তার জ্ঞান আছে, মারা যায়নি, তাহলে তার হাতে শিরা, পায়ে শিরা এবং গলার নলি কেটে দেওয়া হতো। বন্দীদের শিক্ষাদানের জন্য এই পাঠভবন নির্মাণ করা হয়েছিল, তবে ভেতরে কাজকর্ম হচ্ছে বলে পাঠভবনটা এখন বন্ধ আছে, তাই দেখা হলো না। এখানে আসতে গেলে অনেকটা সময় হাতে নিয়ে আসবেন, কেননা পুরোটা ঘুরতে গেলে অনেকটা সময় লেগে যাবে, না হলে কমপ্লিট করতে পারবেন না। সোমবার দিন এই আলিপুর জেল মিউজিয়াম বন্ধ থাকে, এছাড়া মঙ্গলবার থেকে রবিবার সব দিনই খোলা থাকে। দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই মিউজিয়াম খোলা থাকে। এইগুলো হলো ডোকরা শিল্প দিয়ে তৈরি বিভিন্ন রকমের জিনিস। পুরো মিউজিয়ামটা ঘুরতে আপনার মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। যে সকল স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির মঞ্চে কিংবা মানসিক অত্যাচারের শিকার হয়ে অথবা অসুস্থ হয়ে বন্দিদশাতেই মৃত্যুবরণ করেছেন, তাদের জন্যই এই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, তাদের নাম খোদাই করে রাখা হয়েছে। এবার চলে এলাম নেহেরু সেলে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে পর্যন্ত কারারুদ্ধ হন। এই কক্ষে ছিল একটিমাত্র জানলা, ন্যূনতম প্রয়োজনীয় জিনিস যেমন লণ্ঠন, কাগজ কলম ও বিছানার চাদর রাখা থাকত। সব মিলিয়ে বলা যায় পরিবেশ ছিল অস্বস্তিকর এবং বেঁচে থাকার জন্য অপর্যাপ্ত। জওহরলাল নেহেরু 80 দিন বন্দী ছিলেন এখানে। জওহরলাল নেহেরু যখন এই জেলে বন্দী ছিলেন, তখন তার মেয়ে ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর অন্তর তার সাথে এসে দেখা করতেন এবং এই গাছতলায় বসে 20 মিনিট ধরে দুজনে গল্প করতেন। এটি হচ্ছে লাইব্রেরি ও সেমিনার কক্ষ। এটা এখন কাজ হচ্ছে বলে বন্ধ করা আছে, তাই দেখা গেল না। এবার আমরা চলেছি পুলিশ মিউজিয়ামের ভেতরে। এখানে অনেক কিছু জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে। কোনো যুদ্ধ বা দাঙ্গা হাঙ্গামায় পাওয়া আসল জিনিসগুলোই এখানে রাখা হয়েছে। এখানে তৎকালীন বন্দীদের ব্যবহৃত করা জিনিসপত্রই এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে আসলে অবশ্যই এগুলো পড়ে দেখে নেবেন। সমস্তটা পড়ে বলতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। প্রায় 6-7 খানার মতন ঘর, আর সব ঘরেই এই রকমই রাখা জিনিসপত্র, আর সমস্তটাই কিন্তু আসল জিনিসপত্র। কোথাও বন্দুক, কোথাও বোমা, কোথাও কার্তুজ, কোথাও তরবারি, এছাড়াও আরও অনেক রকম জিনিসপত্রই এখানে রাখা আছে। এটি হলো ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো জেলের ওপরে নজরদারি করত ব্রিটিশরা। আর এই ওয়াচ টাওয়ারের ওপরে কিভাবে বন্দীরা জীবনযাপন করত সেগুলোই তুলে ধরা হয়েছে।
সমস্তটাই এখানে ডামির মাধ্যমে দেখানো হয়েছে। তখনকার দিনে বন্দীদের যেমন জামা পরিয়ে রাখা হতো, সেই আসল চটের জামা এটি। ব্রিটিশরা স্বদেশীদের ওপরে কী পরিমাণ যে অত্যাচার করত, সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। উনিশশো ৪৭ সালের আগে এই জেলে শুধুমাত্র স্বদেশীদেরই রাখা হতো। তবে 1947 সালের পরে এই জেলে যারা সত্যিই অন্যায় করে অপরাধী, তাদেরকেই রাখা হতো। পুরো জেলটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবার চলেছি তাঁত কলে। এই জেলের ভেতরে তৎকালীন বন্দীদেরকে তাঁত কলের মধ্যে কাজ করানো হতো, বাইরে বেরোতে দেওয়া হতো না। তাই এই তাঁত কলের ভেতরেই ছিল রান্না করার ব্যবস্থা, টয়লেটও এখানেই ছিল। এমনকি তারা যে উঠে যাবে, জল খাবে, সেটা পর্যন্ত তারা করতে পারতো না, এখানেই সেই ব্যবস্থাটাও করা ছিল। আর এই যে তাঁত কলগুলো দেখছেন, এগুলো সবই অরিজিনাল। কিভাবে তারা তাঁত বুনতো, তাঁত চালাতো, সমস্তটাই এখানে দেখানো হয়েছে সুন্দর করে। এই যে তখনকার দিনের উনুন, এর মধ্যেই বন্দিরা রান্নাবান্না করত। এইখানে তারা চান করত এবং জামা কাপড় কাচত। আর এই যে ছিল বাথরুম। এখানে এরকম ছোট ছোট চৌবাচ্চার মতন করা ছিল, যেটাতে জল রেখে দেওয়া হতো। আর পানীয় জল এইরকমই মাটির পাত্রে করে রেখে দেওয়া হতো। এটি হচ্ছে সাধারণ কক্ষ। যারা ছোটোখাটো অন্যায় অপরাধ করত, তাদেরকে অল্প সময়ের জন্য এইখানে বন্দি করে রাখা হতো। জেলের ভেতরেই পানীয় জলেরও ব্যবস্থা আছে। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনো রকম খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। ভেতরে আপনি সব রকম দোকান পেয়ে যাবেন। এখানে আছে ঐতিহাসিক কারাকক্ষ। এই বিল্ডিংয়ে বন্দীদের জীবনচর্চাটাকে তুলে ধরা হয়েছে। চলুন গিয়ে দেখা যাক। দেখুন, মেঝেগুলোও এখনও রিপেয়ার করা হয়নি, যাতে আমরা সেই পুরনো দিনের জিনিসগুলো বুঝতে পারি। তখনকার দিনে ব্রিটিশরা সময় নির্ধারণ করে দিতেন সমস্ত কাজের জন্য। তাই এখানে চুলদাড়ি কাটা হচ্ছে, আর ব্রিটিশ পুলিশ সময় দেখছেন। কত অত্যাচারী না করত তখনকার দিনের ব্রিটিশরা। চাবুক মারা হতো এবং সেই চাবুকের গায়েও থাকতো ছোট ছোট পিন, যেটা দিয়ে বন্দীদের ওপর করা হতো অত্যাচার।
এই ঘরটির মধ্যে একসাথে অনেক বন্দিকে রাখা হতো। বিছানাগুলো ছিল খুবই স্বল্প পরিমাণ জায়গা নিয়ে, আর এর ভেতরেই রান্না করার ব্যবস্থাও ছিল, বাথরুম, এছাড়াও জামা কাপড় কাচা এবং চান করার ব্যবস্থাও এই ঘরটার মধ্যেই ছিল। বাড়ি যাবো, চলো। টাকা দিকে টাকা। ঘরটির মধ্যে খুব ছোট ছোট কয়েকটি জানলা ছিল, আর সেই জানলাগুলো দিয়েই বাইরের দৃশ্য দেখত বন্দিরা। এদিকে একটা মা দুর্গার মূর্তিও আছে। এটি 2023 সালের চালতা বাগানের মা দুর্গার মূর্তি, ওখান থেকে এনে এখানে রাখা হয়েছিল। পুরানো দিনের যে টাকা পয়সা সেগুলোকে এখানে সাজিয়ে দেখানো হয়েছে খুব সুন্দর করে। পুরানো দিনের 1 পয়সা 2 পয়সা এরকমই বিভিন্ন ধরনের পয়সা এখানে সাজানো রয়েছে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। এটি হচ্ছে হসপিটাল বিল্ডিং, যেখানে বন্দিরা অসুস্থ হলে এই হসপিটাল বিল্ডিংয়ে এনেই তাদের চিকিৎসা করা হতো। এখন এটি মিউজিয়াম করা হয়েছে। এই হসপিটাল বিল্ডিংয়ের ভেতরেও মিউজিয়াম আছে। আমরা দেখতে পারিনি, কেননা সাথে ছোট বাচ্চা ছিল, অনেকটা পথ হেঁটেছে বলে ওদের পা ব্যথা হয়ে গেছে, তাই দেখা সম্ভব হয়নি। আপনারা এলে অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন এবং পুরো জেলটাই দেখবেন, খুব ভালো লাগবে। আমি তো বললাম অবশ্যই যতটা আমার পক্ষে বলা সম্ভব, তবে নিজেরা এসে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এখানে ফুড কোর্ট টাইপের আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন। এই যে হসপিটাল বিল্ডিংয়ের ভেতরে আমরা প্রবেশ করেছিলাম, তবে 6টা বেজে গেছিল বলে আমরা আর দেখতে পাইনি। আমাদের সাথে ছোট ছোট বাচ্চারা ছিল বলে আমাদের পক্ষে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখা সম্ভব হয়নি। আপনারা এলে অবশ্যই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবেন, খুব ভালো লাগবে। এখানে আপনি সমস্তটাই ঘুরে দেখতে পারবেন, ছবিও তুলতে পারবেন, তবে এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের কোনো রকম ছবি তুলতে পারবেন না। এই কাউন্টারটির ভেতরে অনেক রকম জিনিস সাজানো আছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে নিতে পারেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক আর শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর জায়গাটি অবশ্যই একবার ঘুরে আসুন, খুব ভালো লাগবে।